গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে শুরু হোক সবার জীবন। বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6টা, আর আমি এসছি এখন রান্নাঘরটা ঝাঁট দিতে। বাকি ঘরগুলো ঝাঁট দিয়ে পোছা হয়ে গেছে, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। আর এই ঘরটা ঝাঁট দিয়ে পুষতে এলাম, তখন একটু ভিডিওটা করলাম। উঠেছি ভোর 5টায়। না না, নিজে থেকে একদমই উঠিনি। মা অনেকবার ডেকেছে, তারপরে উঠেছে। আসলে আজকে বাবার একটু শরীরটা খারাপ করছিল, তার জন্য মা বলছিল যে আয়, গরুকে খেতে দিতে হবে। তো বাবা উঠতে পারছে না। তারপর উঠলাম, উঠে গরুকে খেতে টেতে দিয়ে তারপরে আসলাম ঘর পিঠে মোছার জন্য। কিছু ঘর মা মুছেছে, আর বাকি ঘরগুলো সব আমি মুছে দিয়েছি। এবার মায়ের তাড়াতাড়ি মোছা হয়ে গেছে, কারণ মা হাতে করে মুছছিল আর আমি এই লাঠিটা দিয়ে মুছছিলাম বলে আমার একটু দেরি হচ্ছিল। তো আমার ঘর, যে যে ঘরগুলো আমি পুছছিলাম সেই ঘরগুলো একটু বড়, আর হচ্ছে তলায় মানে যেগুলো আসবাবপত্র আছে তার তলাগুলো বেশি পুছতে হয়, ওগুলো দেরি হয়। ওই জন্য হচ্ছে আমার দেরি হচ্ছিল। আমি যখন দুটো ঘর মুছে কমপ্লিট করে বেরিয়ে আসি, তখন দেখছি মা ওইদিকের ঘরগুলো মোছার পর অন্য কাজ করতে শুরু করে দিয়েছে। তো মায়ের সাথে আমি তো কাজে পেরে উঠলামই না। আগে পেরে উঠতাম, এখন আর কেন জানি না পেরে উঠি না। মাই চটপট আগে করে ফেলে। ফাঁকা ঘর মোছার কোনো ঝামেলাই নেই, কিন্তু এই জিনিসপত্র থাকলে সেই ঘর মোছা বেশি ঝামেলা। সরাউড়ে আবার করে সেই জায়গাতে পরিষ্কার করে ঝাঁটও দিতে হবে, আবার মুছতেও হবে, আবার সরিয়ে রাখতেও হবে। যাই হোক, এরকমভাবেই যখন চলছে এরকমভাবেই চালাতে হবে। বারবার ঠকেছি, চিনেছি, জেনেছি একটা ব্যক্তিকেই, তারপরেও কেন যে বারবার তাকেই বিশ্বাস করি, বিশ্বাস করতে চাই, বিশ্বাস করে আবার সেই ভরসা করে আবার সমস্ত কথা বলতে যাই, কেন জানি না। মানে মানুষগুলো এরকম কেন হয় যে তাদের দুঃখ কষ্টের সময় সব সময় পাশে থেকেছি, তাদের সুবিধা অসুবিধা রাত বিরিত যখন মন তখনই তার পাশে থেকেছি, সেই ব্যক্তিগুলোর পাশে থেকেছি। অথচ আজকে কিছু একটা মন খারাপে আমি যখন একটু মন খারাপ নিয়ে বসে আছি, তখন তাকে তো আমি বলিনি আমাকে এসে সান্ত্বনা দিতে। তো সান্ত্বনা যাই বা দিচ্ছে, তো এমন সান্ত্বনা সেটা যে যে কারণে ব্যক্তিটা কষ্ট পেয়ে আছে, সেই ব্যক্তিটাকে 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ নয়, 1000 গুণ বেশি কষ্টটাকে বাড়িয়ে দিচ্ছে। এমন সান্ত্বনার কি সত্যিই কোনো প্রয়োজন আছে? তোমরা একটু বলো তো, যে কোনো ব্যক্তি যদি মন খারাপ থাকে, তাহলে তাকে সান্ত্বনা দিয়ে এমন সান্ত্বনা দেবো না যে তার কষ্টটাকে বাড়িয়ে যায়। তাতে আমি সান্ত্বনা দেবো না, তাও ঠিক কথা। এগুলো কেন বোঝে না মানুষ, সেটাই আমি বুঝতে পারি না আজ অবধি। কী দরকার এরকমভাবে সান্ত্বনা দেওয়ার, তার কষ্টটাকে বাড়িয়ে দেওয়ার? পুরো যে কারণে সে কষ্ট পায় তার মোটিভটাকে পুরো চেঞ্জ করে দেওয়া, সেই যন্ত্রণাটা থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে, অথচ মানুষ অন্য একটা যন্ত্রণা নিয়ে এসে তার ঘাড়ে ফেলে দিচ্ছে। নে তুই এই যন্ত্রণাটা সামনে। এত কিছু শুনে সবারই মনে এখন মনে হচ্ছে যে এ নিশ্চয়ই কোনো প্রেম ঘটিত ব্যাপার বা কিছু। না, ওরকম কোনো ব্যাপার নয়। এটা আমারই আশেপাশে, আমারই খুব কাছের একজন ব্যক্তির কাছ থেকে পাওয়া আমার কষ্টটা। আমি তাকে আমার নিজের মনে করলেও সে আমাকে নিজের মনে করে না। তাই কথাগুলো দেখেই, কথা যা বলল সে আমাকে, তা শুনেই বোঝা গেল যে সে আমাকে মোটেও কোনো দিন নিজের মনে করতো না, আর ভবিষ্যতেও করবে বলে মনে হয় না। তো থাক, কী আছে, সবাই যে সবাইকে নিজের বলে মনে করতে হবে সেটা আর দুনিয়ায় কে লিখে দিয়ে গেছে। কিন্তু তবু কোথাও মনে হয় যে আমি যখন মানুষটাকে এতটা করি, এতটা ভালোবাসি, এতটা মানে নিজের কাছে বলে মনে করি, তখন আমারও কোথাও একটা মনে হয়, এক্সপেকটেশন থাকে যে সেই মানুষটাও মনে করবে যে না, এও আমারও কাছের। কিন্তু মানুষটা আমাকে নিজের কাছের করতে গিয়ে এমন সান্ত্বনা দিল যে সত্যি সেটা নেওয়া যাচ্ছে না। যাই হোক, নেওয়া না গেলেও হজম করতে হবে, কিছু করার নেই। যখন সেই মানুষটা বলেছে, কথাগুলো বলতে বলতে অনেকক্ষণ এগিয়ে গেছি। এখন হচ্ছে চা করতে এসেছি, আর বাবা চাটা করে নিচ্ছি। বাবা হচ্ছে লিকার চা খাবে, আর আমি খাবো দুধ চা। তাই এই দুটো বাটির মধ্যে একটা বাটিতে দুধ চা করছি, একটা বাটিতে লিকার চা। আর আমাদের সব বাটি, সসপ্যানে চা হয় না, কারণ সসপ্যান কিনেছিল মা আগে একটা, তারপর কোনো কারণবশত ডান্ডিটা ছেড়ে যায়, তারপরে আর সেটাকে ব্যবহার করা হয় না।
আমি একবার ভেবেছিলাম যে আমাদের একটা সসপ্যান কিনবো বেশ চা করার জন্য। তারপর ভাবলাম না, কিছু বাড়িতে কিছু জিনিস মানে সেই বাড়িটারই জন্যই থাকা দরকার, সবার মতন কপি করার কোনো দরকার নেই। এই বাটিতেই চা ঠিক আছে, মাঝে মাঝে এই বাটিগুলো যখন খুব ভেঙে চুরে যায় তখন মা গিয়ে পাল্টিয়ে নিয়ে আসে, আবার নতুন করে কিনে নিয়ে আসে। সব আমাদের বাটিতেই হয়, দুধ গরম চা এসব সব বাটিতেই হয়। তো হোক, সেটা একটা বাড়ির মানে বলে না যে পরপর হয়ে আসছে এরকম, তো হতে থাক। আমি মানে ওই একবারই যা ভেবেছিলাম, তারপর ভাবলাম না ঠিক আছে, সব কিছুই অন্যের দেখা দেখিতে করার কোনো দরকার নেই, নিজেদেরও কিছু একটা থাক, তাতে খারাপ লাগার কিছু নয়। আমরা তো পরিষ্কার বাটিতেই চা খাই, তো পরিষ্কার করে মেজে ধুয়ে রাখলেই তো হলো। আর এদিকে হচ্ছে দাদার জন্য দুধ গরম করেছিলাম। ও দুধ খাই সকালে, বাবা খায় লিকার চা, আর আমি মাঝে মাঝে দুধ চা খাই, আর মা চাটা খায় না। তো দাদার জন্য দুধ গরম করেছিলাম, সেই দুধটার মধ্যে পড়ে গেছিলো সর। এবার ওকে সবটাই আমি ঢেলে প্রত্যেকটা দিন দিয়ে দিয়েছি। আজকে কি মনে হলো সরটা তুলে রেখে দিলাম, খেতে মনে হয়েছে, তো সরটা আমি খাবো, তার জন্য এই ছোট্ট ডিশটার মধ্যে সরটা তুলে রেখে দিলাম। এই ডিশটা আমি কি করব দেখবে, ওর মধ্যে ঢেলে দেবো, ঢেলে দিচ্ছি মগটার মধ্যে ওর দুধটা দিয়ে ওকে গিয়ে দিয়ে চলে আসবো। আর যেদিন মনে হয় যে ঢাকা দেওয়ার দরকার আছে, তো সেই দিনকে আমি ওই কটোরাটা নিয়েই ওই মগের মধ্যে ঢাকা দিয়ে দিই। ওদের সঙ্গে সঙ্গে নিয়ে গেলে ঠান্ডা করে দিলে সঙ্গে সঙ্গে খেয়ে নেয়, আর গরম দুধ দিয়ে আসলে খানিক্ষণ পর খাই। তারপরে আমি আলু কেটে নিয়েছিলাম আলু ভাজার জন্য, আর আজকে আলু ভাজাতে জল দিইনি, পুরোটা তেল দিয়ে করেছিলাম। আর আজকে সবথেকে ভালো হয়েছিল আলু ভাজা, মানে জল যেদিন না দিই সেদিনকে আলু ভাজাটা একটু তলায় লেগে যায়, এরকম থাকে। তো আজকে বারবার নাড়ছিলাম আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম, খুব ভালো হয়েছে। তারপর আমার ঘেমে নিয়ে অবস্থাটা একবারে দেখতেই পাচ্ছ কেরোসিন হয়ে গেছে, কেননা বুকের বাঁ দিকটা আমার বসে গেছে। এতগুলো টাকা আজকে আমাকে বার করে দিতে হচ্ছে, পুরোই ভিখারি হয়ে গেলাম। এতগুলো টাকা আমার কবেকার কষ্ট করে জমানো টাকা, কিন্তু কিছু পেতে গেলে কিছু তো হারাতেই হয়। তো আমি প্রথমে ভাবলাম যে ফোনটা হয়তো আমার ফোনের জন্য কোনো টাকাই লাগবে না, কিন্তু কিছু করার নেই, কষ্ট করে জমিয়ে রাখা টাকা আমার সব দিয়ে দিতে হলো। তারপর মা যেটা গিফট দিয়েছিল ওই যে সেদিনকে বার্থডের দিন, এই বার্থডে ব্লগটা তোমাদের কাছে যাবে 2 দিন পর, তো সেই টাকাটাও আমাকে দিয়ে দিতে হচ্ছে। আমি ভাবলাম কি মজা, মা ফোন কেনার জন্য টাকা দিচ্ছে, আবার ফোন তো চলেই এসছে অটোমেটিক। তো ফোন তো পেয়ে ফোন দেখছি যে চলে এসছে, সকালে টাকা পেয়েছি ফোন কেনার জন্য, আবার দেখছি রাতের বেলায় ফোন। ভালোই হলো, টাকাটাও হয়ে গেল, ফোনটাও হয়ে গেল। মনে মনে যে আমার দাদার এই ছিল আমি তা বুঝতেই পারিনি। আমাকে টাকা চাই, বলছে যে টাকা দে। আমি কী টাকা দেবো, বলছি ফোনের টাকা দে। সর্বনাশ করেছে। দিয়ে তারপর ভাবলাম ধুর হবে না, টাকা চাঁদা তুলে ফোন কিনলাম। মানে আমি কিছু দিয়েছি, মা দিয়েছে কিছু, বাবা দিয়েছে আর দাদা দিয়েছে, 4জন মিলে তবে একটা ফোন কিনেছি। মানে এমনও ভাগ্য, আমাকে একটা ফোন কেনার জন্য 4জনের কাছ থেকে চাইতে হচ্ছে। তবে চেয়েছি তো ঠিকই আছে, খুব ভালোও লাগছে। 4জনের কাছ থেকে মজা করে নিয়েছি। আগের বারে যে ফোনটা আমার ছিল ওটা আমাকে বাবাই একা কিনে দিয়েছিল, আর ওই ফোনটা আমি রেগে ভেঙে ফেলেছিলাম। তারপরে আগের দিন যে ভিডিওটা তোমরা দেখেছো, যে ফোনে ভিডিও করতাম, ওটা আমার দাদার ফোন ছিল, দাদার সেকেন্ড হ্যান্ড ফোন। আমি ওর ফোনটা নিয়েই কাজ চালাচ্ছিলাম। তারপরে তো এই ফোনটা আমাকে দিয়েছে বার্থডের দিন। তো বার্থডে ব্লগটা আমি ভাবছি কালকের মধ্যে তোমাদের কাছে পাবলিশ করতে পারবো, দেখি কেমন হয়। তারপর চলে গেছিলাম একটু বেড়াতে। আর এই রকম বাস তো আমার কপালে মানে খুব ভাগ্য করে আসে, যে বাসে ভিড় থাকে না সেই বাসে ওটার মতন। আর দেখো এই বর্ষাকালে সবুজে সবুজ, কি ভালো লাগে। উফ, বেড়াতে টেড়াতে তো অত যাওয়া হয় না, বিকালবেলায় চায়ের আড্ডায় সবাই চলে এসছে, বেশ ভালো লাগে বিকালবেলায় চা খেতে, আড্ডা দিতে। কিন্তু সবার কপালে তো সব হয় না, বিকালবেলায় আড্ডা দেওয়া আমি প্রায় ভুলেই গেছি, শুধু রায় এলে কথা হয়। ভিডিওটা আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে।